অনুষ্ঠানের এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত মোটিভেশনাল স্পিকার, ইসলামী ব্যাংকের সম্মানিত কর্মকর্তা জনাব মোহাম্মদ মুর্তজা স্যারকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা। উপস্থিত চেয়ারম্যান স্যার, মেম্বার অফ বোর্ড, ট্রাস্টি, ভিসি ভাইস চ্যান্সেলর স্যার, রেজিস্ট্রার স্যার, ডিন বৃন্দ, ডিপার্টমেন্টের চেয়ারম্যান, অন্যান্য স্পিকার এবং স্টুডেন্ট বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি লিডিং ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টকে আমাকে এখানে কিছু বক্তব্য রাখার জন্য। তো আমি আমাদের এখানে বর্তমানে যে লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ফজলে ইমামুন স্যার, আমি তার ক্লাসমেট। আমরা ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে 5 বছর একসাথে পড়াশোনা করেছি। তো আমি কিন্তু যখন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হই ঢাকা ইউনিভার্সিটির, আমি কলেজ ব্যাকগ্রাউন্ডের ছিলাম, অর্থাৎ সায়েন্সে ছিলাম। এরপরে আমি ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হই। তো প্রথম দিকে এটা অনেকেই আমাকে আশেপাশের লোকজন এখানে নিরুৎসাহিত করেছিল যে তুমি অন্য কোনো ভালো সাবজেক্ট ভর্তি হতে পারো, নানান রকম। বাট আমি কিন্তু এগুলো ড্যাম কেয়ার করেছি। আসলে আমার আগে থেকে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ ছিল, যার ফলে আমি ইসলামিক স্টাডিজ আমি 5 বছর লেখাপড়া করেছি। আমি পড়াশোনা শেষ করে কিন্তু আমার টিচিং প্রফেশন থেকেই কিন্তু আমার ক্যারিয়ারটা শুরু হয়েছিল। আমি ঢাকার উত্তরার এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আমি প্রায় 1.5 বছরের মতো সেখানে পাঠদান করেছি। আর অন্যদিকে আমি ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসারের প্যানেলেও ছিলাম। তো যখন আমার কল আসছে আমি তখন ব্যাংকিং ক্যারিয়ার আমি শুরু করেছি। তো আমি যেহেতু একটি প্রাইভেট ইউনিভার্সিটি, তো ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে আমি পাঠদান করেছি। আমি সেখানকার পরিবেশ পরিস্থিতি, ছাত্রছাত্রীদের অবস্থা, সেগুলো কিন্তু আমার সবকিছু দেখার তো আমার হয়েছে। এবং বর্তমান সময়েও কিন্তু তাদের সাথে আমার যোগাযোগ রয়েছে। তারা বিভিন্ন জায়গায় তারা গুরুত্বপূর্ণ পদে তারা চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন। এক একজন যে যার মতো করে তার পেশা জীবনে কিন্তু তারা সফলতার ধারাবাহিকতা কিন্তু তারা বজায় রাখতে তারা সক্ষম হয়েছে। তো এখন আমাদেরকে আমরা অনেকেই একটা হতাশায় ভুগি যে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে পাশ করে আমি কি করতে পারবো, আমার জব সেক্টরটা কি, আমি কি ভালো কিছু করতে পারবো কিনা, এরকম একটা অনেক রকম হতাশার মধ্যে কিন্তু আমরা থাকি। এবং আমাদের সিলেবাস নিয়েও দেখা যায় অনেক সময় অনেকের স্টুডেন্টদের বিভিন্ন রকমের মতামত মন্তব্য পাওয়া যায়। আমি কন্টিনিউ করব? আমি কি কন্টিনিউ করব? জি স্যার, আপনি কথা বলতে থাকেন। জি স্যার। আচ্ছা, আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা নিজস্ব মাইক্রোফোনটাকে মিউট করে রাখবেন, যাতে বক্তা তার বক্তব্য দিতে কোনো রকম বাধাগ্রস্ত না হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ রেজিস্ট্রার স্যার বিষয়টা বলার জন্য। তো এখন আমরা একটা নানান রকমের দ্বিধাগ্রস্ত একটা অবস্থার মধ্যে থাকি। মুর্তজা সাহেব, আপনি একটু আনমিউট করে নেন। আমি সবগুলো মিউট করে দিয়েছিলাম। আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট করেন। হ্যাঁ, একটু আনমিউট করতে হবে। মুর্তজা, একটু আনমিউট করতে হবে, স্পিকারটা আনমিউট করতে হবে। এখন আমি করে দিয়েছি আনমিউট। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি জি, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, আলোচনা যেখানে ছিলাম, যে আমাদের সিলেবাসটা নিয়ে কিন্তু অনেকের ভিতর অনেকে দ্বিধাগ্রস্তের মধ্যে থাকি। যারা নরমাল কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছেন, তারা চিন্তা করেন যেখানে কোরআনের তাফসীর, হাদিস, এর আগে কখনো আরবিতে এগুলো লেখাপড়া করিনি, আমরা সেখানে কিভাবে পড়াশোনা করতে পারবো এবং সামনে আমরা আমাদের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবো। তো এই ধরনের একটা কনফিউশন কিন্তু অনেকের ভিতর থাকে। আবার দেখা যাচ্ছে যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করে আসছেন, তারাও হয়তো অন্যভাবে এখানে চিন্তা ভাবনা করছেন যে আমরা তো জিনিসগুলোকে পড়ে আসছি, আবার কেন, নানান রকমের মতামত কিন্তু আমরা দেখছি। আমি এর জন্য সবাইকে উদ্দেশ্য করে বলছি যে আসলে সিলেবাসটি কিন্তু সাজানো হয়ে থাকে প্রত্যেক লেভেলের স্টুডেন্টদের মেধা অনুযায়ী।
তাদের ক্যাপাসিটি, তাদের স্কিল অনুযায়ী কিন্তু কি করা হয়, এই সিলেবাসটাকে কিন্তু সাজানো হয়, যাতে করে একজন কলেজ ব্যাকগ্রাউন্ড নর্মাল ছেলে মেয়েও যেন এসে এটাকে সহজে পড়াশোনা করতে পারে, একইভাবে যারা মাদ্রাসা লেভেলের আছে তারাও যেন এসে এই সহজভাবেই যেন এই বিষয়ে তারা অধ্যয়ন তারা করতে পারে। তো সুতরাং এই নিয়ে আমাদের কোনো দ্বিধাগ্রস্ত থাকা উচিত নয়। আমরা যদি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে যদি আমরা সঠিকভাবে যদি আজকে আমরা পড়াশোনা করতে পারি, আমরা অবশ্যই সুন্দরভাবে আমরা ইসলামিক জ্ঞান কিন্তু আমরা অর্জন করতে পারি। যদি আমাদের চিন্তাধারাটা এর মধ্যেই থাকে যে আমি কোন রকম একটা সার্টিফিকেট নিয়ে আমি কিছু করতে চাই, তাহলে সে কখনো এই বিভাগ থেকে সে কিন্তু উপকৃত হতে পারবে না। এর জন্য তাকে অবশ্যই প্রথমে কিন্তু তাকে এই জিনিসটা সম্পর্কে কিছু জানবো, মানুষকেও আমি জানাবো। কোরআন শরীফের প্রথম আয়াতটা কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা নাজিল হয়েছে কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ পড়তে বলা হয়েছে। অর্থাৎ দেখুন আমাদের অধ্যয়ন করার গুরুত্ব যে কত বেশি, সেটা কিন্তু আমরা কোরআনের অবতীর্ণ প্রথম আয়াতের দ্বারাই কিন্তু সেই বিষয়টাকে কিন্তু আমরা অনুধাবন আমরা করতে পারি। তো সুতরাং আমাদেরকে অবশ্যই এখানে নলেজ অর্জন করতে হবে। এই ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে কিন্তু আমাদের মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কেও কিন্তু আলোচনা করা হয় যে কিভাবে আমরাও কিন্তু সেটির আলোকে কিন্তু আমরা আমাদের জীবনকে কিন্তু পরিবর্তন করতে পারি, আমাদের জীবনকে কিন্তু এক উন্নতের শিখরে কিন্তু আমরা পৌঁছে নিয়ে যেতে পারি। ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে কিন্তু পাশ শিক্ষকতার পেশায় তারা নিয়োজিত আছেন। একইভাবে তারা বিভিন্ন সরকারি তারা কর্মক্ষেত্রে কিন্তু তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সরকারি ক্ষেত্রগুলোর মধ্যে পুলিশ, প্রশাসন, ভূমি অফিস সহ আরো বিভিন্ন জায়গায় কিন্তু, তারপর কাস্টমস, ট্যাক্স, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইসলামিক স্টাডিজ এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ কিন্তু খুব সম্মানের সাথে কিন্তু তারা সেখানে কাজ করে যাচ্ছেন। এরপরে যদি আমরা আসি বেসরকারি সেক্টর বলতে বিভিন্ন রকমের প্রাইভেট কোম্পানি বলতে, বাইং হাউস বলেন, টেক্সটাইল মিল বলেন, নানান ধরনের প্রতিষ্ঠানে কিন্তু তারা অত্যন্ত সম্মানের সাথে তারা কাজ করে যাচ্ছেন। একইভাবে আমাদের এখন আমি যেহেতু ইসলামী ব্যাংকে জব করছি, সুতরাং ব্যাংকেও কিন্তু আমি দেখছি যে ইসলামিক ব্যাংকের কিন্তু ইসলামিক স্টাডিজ এর কিন্তু ডিমান্ড কিন্তু সেখানে অনেক বেশি। দেখুন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে কিন্তু পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ব্যাংক 11টি রয়েছে। তো সেই 11টি ব্যাংকের মধ্যে সর্বপ্রথম 1983 সালের 17 মার্চ ইসলামী ব্যাংক শুরুর মাধ্যমে কিন্তু সেটার যাত্রা শুরু হয়েছিল। পর্যায়ক্রমে আল আরাফা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, শাহজালাল ব্যাংক, এক্সিম ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, এরপরে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, এগুলো চালু হয়েছে। এবং কিছুদিন আগে কিন্তু আরো 3টা ব্যাংক, কনভেনশনাল ব্যাংকে কিন্তু পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে সেগুলোকে ডাইভার্ট করা হয়েছে। সেটার মধ্যে কি কি রয়েছে, যমুনা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড না, স্ট্যান্ডার্ড চার্টার্ড একটা ব্যাংক আর স্ট্যান্ডার্ড ব্যাংক একটা। তো যেটা স্ট্যান্ডার্ড ব্যাংক তাকেও ইসলামে শরিয়া ভিত্তিক করা হয়েছে। আর একটা হচ্ছে এনআরবি গ্লোবাল, সেটা নাম এখন চেঞ্জ করে রাখা হয়েছে গত 3রা ডিসেম্বর থেকে ইসলামিক গ্লোবাল ব্যাংক। তো এই ব্যাংকগুলোর যত প্রসার ঘটছে, ইসলামিক স্টাডিজ এর ছেলেমেয়েদেরও কিন্তু চাহিদা কিন্তু তত বেশি বাড়ছে। কারণ ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে যখন মেজর কোর্স হিসেবে যেহেতু ইসলামিক ইকোনমিক্যাল সিস্টেম এন্ড ফাইন্যান্স কে এখানে প্রায়োরিটি মেজর কোর্স হিসেবে সেখানে রাখা হয়েছে, তো সুতরাং তারা যখন এই বিষয়টাকে গুরুত্বের সাথে যখন তারা পড়াশোনা তারা করবে, তখন কিন্তু তারা সহজেই এই ব্যাংকগুলোতে কিন্তু তারা শরিয়াকে তারা পরিপূর্ণভাবে কিন্তু তারা বাস্তবায়ন করতে তারা সক্ষম তারা হবেন। তো ইসলামী এই শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ভেতরে আমার জানা মতে ইসলামী ব্যাংকের বর্তমানে অনেক সিনিয়র হাই এক্সিকিউটিভ কোন কিন্তু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এরপরে ভাইস প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এই পদগুলোতে কিন্তু ইসলামী ব্যাংকের সাবেক শিক্ষার্থীরা কিন্তু এই স্থানগুলো অনেকেই দখল করে রেখেছেন। এটার কারণটা কি? কারণ ইসলাম সম্পর্কে যেহেতু তাদের একটা ধারণা আছে এবং সেটার অ্যাপ্লিকেশনটা যেহেতু তারা সেই ব্যাংকে সেটা প্রয়োগ করতে পারছেন, এই কারণে কিন্তু তারা খুব সম্মানের সাথে কিন্তু সেখানে কাজ তারা করে যাচ্ছেন। তো এই কারণে এখন যে আমি বললাম 11টা ব্যাংকের মধ্যে কিন্তু এখন পরিপূর্ণভাবে শরিয়া ভিত্তিক ইসলামিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি প্রায় 88টা ইসলামী ব্যাংক উইন্ডো, বিভিন্ন কনভেনশনাল ব্যাংকে কিন্তু 88টা ইসলামী ব্যাংকিং উইন্ডো সেখানে রাখা হয়েছে এবং সেখানকার কার্যক্রম পরিচালনা করার জন্য কিন্তু আলাদাভাবে যারা ইসলামিক বিষয়ে যারা বিশেষভাবে যারা পাণ্ডিত্য যারা অর্জন করতে আছেন, তাদেরকেই কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে।
তো এই কারণে কয়েকদিন আগেই কিন্তু অগ্রণী ব্যাংকের একজন চিফ এক্সিকিউটিভ একটা ইন্টারভিউতে বলেছেন যে আমরা এই আমাদের ব্যাংকিং কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ইসলামী ব্যাংকিং উইন্ডোকে আমরা সম্পূর্ণভাবে আলাদাভাবে আমরা তৈরি করেছি। সেখানকার টাকা পয়সা কখনো অন্য এদিক সেদিকেও যায় না, সেখানকার কার্যক্রম শুধু সেখানেই হয়ে থাকে এবং সেখানকার কার্যক্রম পরিচালনা করার জন্য আলাদাভাবে কিছু লোকদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে এখন বর্তমান সময় কিন্তু ইসলামী ব্যাংকের কিন্তু এই শরিয়া ভিত্তিক ব্যাংকের কিন্তু একটা ফ্লাউরিশ, অর্থাৎ চারদিকে কিন্তু সেটা ছড়িয়ে পড়ছে। বর্তমানে দেখুন আসলে আমাদের গ্লোবাল ইকোনমিক্যাল সিস্টেমটা তো আসলে পুরো সুদ ভিত্তিক, তাই না? আমরা আসলে সারা পৃথিবীর মুসলিম বিশ্বের লোকরা বিভিন্ন রকমের ইউরোপীয় ঔপনিবেশিকদের দ্বারা আমরা শাসিত হয়েছি। তারা আমাদের উপর যে অর্থনীতি দ্বারা সে সময় চাপিয়ে দিয়েছিল সেটাকেই আমাদেরকে অনুসরণ করতে হয়। কিন্তু আল্লাহর অশেষ রহমতে কিছু ইসলামিক স্কলাররা কিন্তু এই পথ থেকে তারা বের হয়ে এসে তারা সুন্দরভাবে কিন্তু শরিয়া ভিত্তিক ব্যাংক চালু করেছে। আমাদের বাংলাদেশ ছাড়াও কিন্তু মুসলিম বিশ্বে কিন্তু আরো অসংখ্য ব্যাংকে কিন্তু এই শরিয়া ভিত্তিক কার্যক্রম কিন্তু ব্যাংকগুলোর মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং এগুলো কিন্তু আমাদের জব সেক্টরে কিন্তু এই ব্যাংকিং শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো কিন্তু একটা বিশেষ ভাইটাল রোল প্লে করবে। তো এই কারণে আমরা অবশ্যই ইসলামিক ইকোনমিক্যাল সিস্টেম, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে আমরা ভালো একটা ধারণা রেখে আমরা চেষ্টা করব সেগুলোর সামনের দিকে অগ্রসর হতে। তো এই কারণে আমি বলবো যে আপনাদের সবাইকে এখানে ইসলামিক স্টাডিজে আপনারা যে পড়াশোনা করছেন ইসলাম সম্পর্কে আপনাদের সিলেবাসে যা আছে সেগুলো সম্পর্কে আপনারা ভালো ধারণা রাখুন। যদি আপনারা ওই গদবাঁধা সাধারণ চাকরির পড়াশোনা নিয়ে যদি ব্যস্ত থাকুন আর যদি পরীক্ষার আগের দিন শুধুমাত্র কিছু পড়াশোনা করে পরীক্ষা দিলেন তাহলে কিন্তু আপনি পরিপূর্ণভাবে কিন্তু ইসলাম সম্পর্কে জানতে পারবেন না। নিজেকে বই পুস্তক পড়ে গবেষণা করতে হবে, তা নাহলে দেখা যাবে যে আপনি রিটেনে টিকলেন সাধারণভাবে চাকরির রিটেন পরীক্ষা দিয়ে, যখন আপনি ভাইভা ফেস করবেন সেখানে কিন্তু আপনাকে ইসলামের বিভিন্ন মৌলিক বিষয় সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করা হবে। আর আপনি যদি সেই প্রশ্নের উত্তর যদি সেখানে দিতে না পারেন তখন আপনি ভাইভা বোর্ডের কিন্তু লজ্জিত হবেন, অপমানিত হবেন। তারা বলবেন যে আপনি ইসলামিক পড়ে আসছেন, সাধারণ একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করলাম আর এই ব্যাপারে আপনি কিছু আমাদেরকে কেন বলতে পারছেন না। তো এই জন্য আমি বলবো যে আমাদেরকে কিন্তু অবশ্যই ইসলামিক স্টাডিজ যদি আমাদেরকে ভালোভাবে আমাদের পড়তে হয়, আমাদেরকে স্টাডি করতে হবে। আপনাদের টিচার তাদের সাথে আপনারা পরামর্শ করবেন কোন বিষয় কোন বইটা পড়া ভালো। বর্তমান সময় কিন্তু আমাদের ইসলামিক বুকস কিন্তু অ্যাভেইলেবল, নেটেও কিন্তু অনেক তথ্য উপাত্ত আমাদেরকে রয়েছে। তো সুতরাং আমরা একটু জানার চেষ্টা করি। আমরা কিন্তু অবশ্যই ভালো ক্যারি কিন্তু আমরা ইসলামিক স্টাডিজ এর মাধ্যমেই কিন্তু আমরা গড়ে তুলতে পারি। আমাদের এই ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা তো আপনারা জানেন অনেকেই যে কিসের ভিত্তিতে পরিচালিত হয়, যেখানে তো সুদকে পুরো নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ব্যবসাকে হালাল করা হয়েছে। আমাদের শরিকানা পদ্ধতি, বায় পদ্ধতি, ইজারা পদ্ধতি, এই পদ্ধতিগুলোর মাধ্যমে সেখানে ব্যবসা বাণিজ্য হচ্ছে। হয়তো আমাদের দেশের সেটার ভিত্তিতে হয়তো এখন আমরা পরিপূর্ণভাবে ব্যবসা করতে পারছি না। দেখা যাচ্ছে বাই পদ্ধতি অর্থাৎ মুরাবাহা, তারপরে হচ্ছে বাই মুআজ্জাল, বাই সালাম, এই পদ্ধতিগুলোর মাধ্যমে তো ব্যবসা হচ্ছে। কিন্তু আমাদের ব্যাংক কিন্তু আরো বেশি শরীয়ত ভিত্তিক হতো যদি কিনা আমরা মুদারাবা এবং মুশারাকা এই পদ্ধতিগুলোর বাস্তবায়ন করতে পারি। কিন্তু দেখা গিয়েছে কি যে আমাদের দেশের মানুষরা যদি আমরা মুদারাবা পদ্ধতিতে ব্যবসা করি, মুদারাবা পদ্ধতিটা কি একটু বলা দরকার, যে মাল একজন দেবেন, বিনিয়োগ করবে ব্যাংক, বিনিয়োগ করবেন আর ব্যবসায়ী সেখানে সেটাকে খাটায় মুনাফা সে দেখাবে, এটা দুজনের মধ্যে প্রফিটটা ভাগাভাগি হয়ে যাবে। কিন্তু যখন এই পদ্ধতিতে যখন আমরা ব্যবসাটা করতে যাই দেখা গেছে যে অনেকেই কিন্তু লাভ হলে কিন্তু তারা লোকসান সেখানে দেখিয়ে রাখেন। তো এই কারণে আমি বলবো যে এটার বাস্তবায়নটা কিন্তু আমাদের দ্বারাই করতে হবে। আমাদেরকে আরো এগুলো নিয়ে, যারা আমরা ইসলামিক স্টাডিজ এর স্টুডেন্ট, আমাদেরকে এটা নিয়ে আরো চিন্তা গবেষণা করে এর বাস্তবায়ন কিন্তু ঘটাতে হবে। এই যে আমরা ইসলামিক স্টাডিজে পড়াশোনা করে আমাদের সম্মান কিন্তু দেশে বিদেশে কিন্তু আমরা সেটাকে অর্জন করতে পারি। আমরা কিন্তু এই ইসলামিক স্টাডিজে পড়ে ইসলামিক ইকোনমিক্যাল আর অন্য যে কোনো বিষয় নিয়ে গবেষণা করে কিন্তু আমরা অবদান রাখতে পারি সারা পৃথিবীর জুড়ে। এবং এই ইসলামিক স্টাডিজের উপরে বিশেষ অবদান রাখার স্বরূপ কিন্তু সৌদি আরব থেকে 1970 সাল থেকে কিন্তু কিং ফয়সাল অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। এরপরে দুবাইতে ইসলামিক গ্লোবাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। টিউনিশিয়াতে এরকম কন্ট্রিবিউশন টু ইসলামিক স্টাডিজ এর উপর একটি অ্যাওয়ার্ড, এগুলো কিন্তু আন্তর্জাতিক মানের পুরস্কার, এগুলো কিন্তু সব জায়গাতে দেওয়া হচ্ছে।
তো সুতরাং ইসলামিক স্টাডিজ যদি আপনি পড়াশোনা করুন, এর দ্বারা কিন্তু আপনি দুনিয়াতেও অনেক উন্নতি লাভ করতে পারবেন, বৈষয়িক জ্ঞান উন্নতি লাভ করতে পারবেন। একইভাবে কিন্তু আপনি আপনার আখিরাতের জীবনকেও কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু আপনি সাজাতে পারেন। আরেকটা কথা এখানে বলতে হয়তো ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে বর্তমান সময় কিন্তু এই ইসলামিক ব্যাংকের মাধ্যমে কিন্তু বিদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ রেমিটেন্স অর্থ কিন্তু আমাদের দেশে কিন্তু আসছে, এবং এই কারণে কিন্তু এই ইসলামী ব্যাংকগুলো কিন্তু রিপ্রেজেন্টেটিভদেরকে কিন্তু বিদেশে পাঠাচ্ছেন, এবং তারা কিন্তু এই সেখানকার যারা শ্রমিক কর্মচারী যারাই আছে না কেন, তাদের কাছ থেকে কিভাবে রেমিটেন্স আমাদের দেশে বৈধভাবে পাঠানো যায় সেই ব্যাপারে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। অত্যন্ত সম্মানের সাথে কিন্তু তারা এই কাজগুলো আয়োজন করার জন্য আমি লিডিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের অনুষ্ঠান সব বারবার করা উচিত, যাতে করে আমাদের স্টুডেন্টরা, ইসলামিক স্টাডিজ স্টুডেন্টরা যেন মোটিভেটেড হয়ে তারা যেন সুন্দরভাবে নিজেদের পথ পরিচালিত করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আজকের মোটিভেশনাল স্পিকার জনাব ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক, নোয়াখালী এসএ কলেজ সরকারি, চৌমুহনী সরকারি এসএ কলেজ নোয়াখালী এর ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রভাষক, 33তম বিসিএস শিক্ষা ক্যাডার জনাব রফিকুল ইসলাম জমাদার স্যারকে তার গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহ। আজকের লিডিং ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত মোটিভেশনাল স্পিচ অ্যান্ড ক্যারিয়ার কাউন্সেলিং শীর্ষক ওয়ার্কশপের সম্মানিত সভাপতি, ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানীয় চেয়ারম্যান ফজলে ইলাহি মামুন, আজকের এই ওয়ার্কশপের সম্মানিত প্রধান অতিথি দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী, চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি লিডিং ইউনিভার্সিটি। আজকের এই অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির সম্মানীয় ভাইস চ্যান্সেলর স্যার এবং জনাব সৈয়দ আব্দুল হাই, মেম্বার অফ বোর্ড অফ স্টাডি লিডিং ইউনিভার্সিটি, এবং আজকের এই মোটিভেশনাল স্পিচ এবং ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপের সম্মানীয় স্পিকার বৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে ইউনিভার্সিটির ইসলামিক স্পিচ অ্যান্ড ক্যারিয়ার কাউন্সেলিং। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা যারা পেছনের দিকে সিরিয়ালে থাকে তারা ভর্তি হয়ে থাকে ডিপার্টমেন্ট থেকে। প্রথম দিকে থাকার পরেও তারা ইসলামিক স্টাডিজকে ভালোবেসে নিজেও যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে খয়নিতে আমি 336তম হয়েছিলাম, আমি চাইলে ইসলামিক স্টাডিজ বাদ দিয়ে ভালো ভালো সাবজেক্ট গুলো নিতে পারতাম, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, তো আমি ইসলামিক স্টাডিজে পড়াশোনা করব। তো এ ধরনের অনেকে আছেন। তো ইসলামিক স্টাডিজকে এজন্য অবহেলিত একটা সাবজেক্ট হিসেবে মনে করা হয়। ধারণা থেকে আমাদের বের হয়ে আসার জন্য মূলত আমি মনে করি এই ধরনের মোটিভেশনাল স্পিচ এবং ক্যারিয়ার কাউন্সেলিং গুলো দরকার। ইসলামিক স্টাডিজে আসলে পড়ানোটা হয় কি, যদি ভর্তি না হয় কেউ তাহলে সে বুঝতে পারবে না এখানে কি পড়ানো হচ্ছে। ইসলামিক স্টাডিজ সাধারণত সবাই বাইরে থেকে মনে করতে পারে যে এখানে শুধুমাত্র কোরআন হাদিস কিংবা আরবি এগুলো পড়ানো হচ্ছে। আমরা জানি ইসলামিক স্টাডিজের সাধারণত
ঢাকা ইউনিভার্সিটি কিংবা বাংলাদেশের যে বড় বড় ইউনিভার্সিটি গুলো আছে, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ ইউনিভার্সিটি, সেসব ইউনিভার্সিটি গুলোতে ইসলামিক স্টাডিজের যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমরা তাহলে দেখতে পাই কোরআন হাদিস এর পাশাপাশি এখানে মুসলিম দর্শন, মুসলিম বিশ্বের ইতিহাস, ইসলামী আইন, সুফিবাদ, কম্পিউটার সায়েন্স, ফিকাহ গ্রন্থ, ইসলামী অর্থনীতি, রাষ্ট্রনীতি, এছাড়া প্রতিটা কোর্সের সাথে আমরা দেখি সমকালীন সমসাময়িক যে বিষয়গুলো, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজ বিজ্ঞান এবং বাংলা এবং ইংরেজি মতো সাবজেক্ট গুলো ইসলামিক স্টাডিজে পড়ানো হচ্ছে। তো একটা ছাত্র ইসলামিক স্টাডিজে পড়ে আসলে কোন বিষয়টা সে বাদ রাখতেছে? এখানে আমি মনে করি সকল বিষয়, কোরআন হাদিসের পাশাপাশি সকল বিষয়ের আলোচনা। আমরা যদি একটু খেয়াল করি যে এই সাবজেক্টটা যে আমরা পড়তেছি, এই সাবজেক্ট নিয়ে আমাদের ভবিষ্যৎটা কি? আমাদের ছাত্রছাত্রীদের একটা সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। শেয়ার Thank you, করছেন sir. এই শানুর মিয়া, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। মামুন স্যার একটু হটস যারা খেয়াল রাখেন, হ্যাঁ। স্ক্রিন শেয়ার করছে মানে মামুন ইয়ে হ্যাঁ দেখছি, এটা তো দেখতেছি সে। জি, আমি যেখানে আলোচনা করছিলাম যে ইসলামিক স্টাডিজ আমরা পড়তেছি, আমরা ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছি, তো ইসলামিক স্টাডিজ এর চাহিদাটা কি? আমরা ইসলামিক স্টাডিজ এর ভবিষ্যৎটা কি দেখি? ইসলামিক স্টাডিজ কে যদি আমরা একটু বিশ্লেষণ করি অথবা এই সাবজেক্ট নিয়ে যদি একটু গবেষণা করি, আমরা দেখতে পাই যে আসলে বর্তমান বিশ্বে যে বিভিন্ন ধরনের এই ইসলাম নিয়ে যে বিভ্রান্তি রয়েছে, ইসলামিক স্টাডিজ এর স্টুডেন্টরাই কেবল এই ইসলাম নিয়ে বিভ্রান্তি দূর করতে পারে। সারা বিশ্ব আজকে ইসলামকে একটা টেরোরিজম অথবা টেররিস্ট, ইসলামের নাম শুনলে টেরোরিজমের কথা মনে আসে। তো এই ইসলাম সম্পর্কে যে ভুল ধারণা বা বিভ্রান্তিগুলো ছড়িয়ে আছে সারা বিশ্বব্যাপী, এই ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য ইসলামিক স্টাডিজের স্টুডেন্টরাই যথেষ্ট এবং তারা এটা ভূমিকা রাখতে পারে। তো আমি ইসলামিক স্টাডিজের যে পড়াশোনার যে ভবিষ্যৎ, আমরা দেখি যে বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি দেওয়া হচ্ছে। তো এর বাইরে আমি একটু আমাদের দেশের বাইরে গিয়ে যদি একটু চিন্তা করি, যে আমাদের স্টুডেন্টরা অনেক সময় বলে যে স্যার আমরা পড়াশোনা করি, আমাদের সাথে অন্যান্যরা দেখা গেছে যে বিভিন্ন দেশে গিয়ে উচ্চশিক্ষা নিচ্ছে, পিএইচডি করছে, মাস্টার্স করতেছে, এমফিল করছে, পিএইচডি করতেছে। স্যার আমাদের কি আছে সেই সুযোগ সুবিধাগুলো? আমি এখানে কয়েকটা উল্লেখ করব। আসলে আমাদের সাবজেক্টের মানে কি বলা যায় এটাকে, উচ্চশিক্ষার যে দ্বার উন্মুক্ত। আমাদের সাবজেক্ট, আমরা যদি শুধু মিডল ইস্টের অংশটা দেখি, আরবিক কান্ট্রি গুলো, সেখানে ইসলামিক স্টাডিজ এর জন্য বিশাল একটা মার্কেট বা উচ্চশিক্ষার একটা দ্বার উন্মুক্ত রয়েছে। আমরা একটু কয়েকটা দেখি যে কাতারের হামাদ বিন খালিফা ইউনিভার্সিটি, সেখানে একটা কলেজ অফ ইসলামিক স্টাডিজ নামে কলেজ রয়েছে। হামাদ বিন খালিফা ইউনিভার্সিটি প্রতি বছর জানুয়ারি মাসে সেখানে স্টুডেন্টদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেওয়া হয়, যেখানে ফুল ফান্ডেড বাংলাদেশি স্টুডেন্টদেরকে সেখানে স্কলারশিপ দেওয়া হয়। সেখানে 6টা সাবজেক্ট ইসলামিক স্টাডিজ এর জন্য রয়েছে। মাস্টার অফ আর্টস ইন ইসলাম এন্ড গ্লোবাল অ্যাফেয়ার্স, মাস্টার অফ আর্টস ইন অ্যাপ্লাইড ইসলামিক এথিক্স, মাস্টার অফ আর্টস in Islamic art, agriculture, urbanism, Master of Science in Islamic Finance, PhD in Islamic Finance and Economy। তো এখানে হামাদ বিন খালিফা ইউনিভার্সিটির একটা কলেজ আছে যেটা ইসলামিক স্টাডিজ নামে। সুতরাং কাতার, আর সেখানে এই যে 6টা সাবজেক্টে আমাদের ইসলামিক স্টাডিজ এর স্টুডেন্টদেরকে ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে উচ্চশিক্ষার জন্য।
তারপর এর বাইরে আমরা যদি মিশরের আল আজহার ইউনিভার্সিটি, মদিনায় ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা, তারপরে তুর্কির আমরা খুবই পরিচিত একটা স্কলারশিপের নাম বাংলাদেশি স্টুডেন্টদের কাছে এখন খুবই পরিচিত, দিয়ানাত এবং বুর্সলারি স্কলারশিপ, যেটা তুরস্ক সরকার কর্তৃক বাংলাদেশি স্টুডেন্ট এবং অন্যান্য দেশের স্টুডেন্টদেরকে দেওয়া হয় ফুল ফান্ডেড বৃত্তি, যেখানে ইসলামিক স্টাডিজের স্টুডেন্টদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে। এছাড়াও আমরা এগুলো ধরলাম আমাদের মুসলিম কান্ট্রিতে। মুসলিম কান্ট্রির বাইরেও আমাদের শুধু ইসলামিক স্টাডিজ সাবজেক্টের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ নামে একটা সেন্টার রয়েছে। তো আমরা মনে করি ইসলামিক স্টাডিজ আসলে যে একটা সংকীর্ণ অথবা ছোট সাবজেক্ট, এখানে পড়াশোনা করলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, সেটা চিন্তা করার বা ভাবার কোনো কারণ নেই। যে অক্সফোর্ডের মতো জায়গায় ইসলামিক স্টাডিজ এর জন্য একটা সেন্টার রাখা হয়েছে, সেখানে বিভিন্ন বিষয়ে ইসলামিক স্টাডিজ এর স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেওয়া হয়। এই যে প্রতি বছর জানুয়ারিতে এটার স্কলারশিপের আবেদন নেওয়া হয়ে থাকে। তা আমি মনে করি যে ইসলামিক স্টাডিজে পড়াশোনা করলে যদি কেউ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়, বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে পিএইচডি করতে পারতেছে সে, যেসব ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ রয়েছে। এর বাইরে আরো অনেক ইউনিভার্সিটি আছে, যেসব বিশ্ববিদ্যালয়ের কথা আমি এখানে উল্লেখ করছি না, সময় স্বল্পতা রয়েছে। তা আমি শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রে কয়েকটা ইউনিভার্সিটির কথা বললাম। আমাদের স্টুডেন্টরা চাইলে উচ্চশিক্ষার জন্য এসব বিশ্ববিদ্যালয়ে তোমরা যেতে পারো। আর এর বাইরে এখন প্রশ্ন থেকে যা আছে, উচ্চশিক্ষাও আমি নিলাম, আমি অনেক ভালো রেজাল্ট করলাম, ইসলামিক স্টাডিজে পড়াশোনা করলাম, পিএইচডি ডিগ্রি অর্জন করলাম, মাস্টার্স ডিগ্রি অর্জন করলাম, কিন্তু আমার ভবিষ্যৎটা কি, আমি চাকরি ক্ষেত্রে কি কোনো আমার জন্য সুবিধা আছে? যদি বলি বাংলাদেশের চাকরির বাজার, যদি আমরা একটু চিন্তা করি, বাংলাদেশের চাকরিটা পেতে হয় ভাই পরীক্ষা দিয়ে, চাকরির পরীক্ষা দিয়ে। এখানে যোগ্যতা যার যত বেশি, চাকরি তাকে তত বেশি টানবে। আমার এই পর্যায়ে আমার একজন ওস্তাদ ছিলেন মাদ্রাসায়, উনি আমাদেরকে একটা কথা বলতেন যে যোগ্যতা অর্জন করো, তোমাকে চাকরির পেছনে দৌড়াতে হবে না, চাকরি তোমার পেছনে দৌড়াবে। তো আমি আমার প্রিয় স্টুডেন্টদেরকে বলবো যে ইসলামিক স্টাডিজে পড়াশোনা করার কারণে এটা মনে করার কোনো কারণ নেই যে চাকরি পাবো না কিংবা আমাকে চাকরি দেওয়া হবে না। যোগ্যতা যদি থাকে, কোনো মানুষের সাধ্য নয় তোমাকে চাকরি থেকে বঞ্চিত করে রাখার। তো আমি তারপরও বাংলাদেশের প্রেক্ষিতে ইসলামিক স্টাডিজ পড়াশোনা করে কি কি চাকরি বা কোন ধরনের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে বা কোন চাকরি ক্ষেত্রে আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি, আমরা যদি একটু দেখি জেনারেল লাইন, তারপর আমরা শিক্ষকতা, ব্যাংক এগুলো যদি দেখি, জেনারেল লাইনে যদি আমরা দেখি, বাংলাদেশে সবচেয়ে প্রেস্টিজিয়াস কিংবা চাকরির জন্য আমরা বাংলাদেশের যুবকেরা বা চাকরি প্রার্থীরা যেটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে সেটা হচ্ছে বিসিএস। তো বিসিএস এর জেনারেল ক্যাডার গুলো যেগুলো আছে, সেখানে কোনো সাবজেক্ট ব্যারিয়ার নেই। বাংলাদেশের যে প্রশাসন, পুলিশ, তারপরে ট্যাক্স, কাস্টম, পররাষ্ট্র, এ ধরনের যেগুলো সাধারণ ক্যাডার গুলো রয়েছে, সেখানে কোনো সাবজেক্ট ব্যারিয়ার নাই। কোন সাবজেক্ট থেকে আসবে সেটা বলা নাই, যে কোনো সাবজেক্টে যে কেউ আবেদন করতে পারবে যার 4 বছরের অনার্স রয়েছে। তো সুতরাং তোমাদের যদি সেই যোগ্যতা থাকে, বিসিএস এর মাধ্যমে সেই সকল চাকরিতে প্রবেশ করতে পারবে। এবং আমাদের সাবজেক্ট থেকে পড়াশোনা করে অসংখ্য স্টুডেন্ট, আমাদের অসংখ্য ভাইয়েরা আছে যারা আজকে বাংলাদেশের বিসিএস বাংলাদেশ ইসলামিক স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভ করে বিসিএস এর বিভিন্ন সাধারণ ক্যাডারে তারা চাকরি করছে। পররাষ্ট্র, পুলিশ, অ্যাডমিন, যত ক্যাডার আছে সাধারণ ক্যাডার, সেগুলোতে চাকরি করতেছেন অলরেডি। এর বাইরে আমরা যদি দেখি সরকারি যে নন ক্যাডার গুলো আছে, নন ক্যাডার জব গুলো, সেখানে কোনো সাবজেক্টের ব্যারিয়ার নেই। তো সেখানেও আমরা ইসলামিক স্টাডিজ স্টুডেন্টরা যদি যোগ্যতা থাকে, তাহলে তারা এখানে ভালো জ্ঞান অর্জন করতে পারে, চাকরির সুযোগ নিতে পারে। তাছাড়া আমরা যদি পুলিশের কিছু সেকেন্ড ক্লাস জব আছে, যেগুলো পুলিশের এসআই, সার্জেন্ট, এই চাকরিগুলোতেও আমাদের ছোট ভাই, বড় ভাইরা অনেকেই আছেন যারা চাকরি করতেছেন। তো এখানে আসলে সাবজেক্ট কোনো ফ্যাক্ট না, বরং ফ্যাক্ট হচ্ছে আমাদের কতটা যোগ্যতা বা
আমাদের কোয়ালিটি কতটা আমরা ডেভেলপ করতে পারবো। এরবারে কেউ যদি শিক্ষকতা করতে চায় জেনারেলের বাইরে গিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস জেনারেল এডুকেশন এর মাধ্যমে বাংলাদেশের সকল সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ এবং মাদ্রাসা, সরকারি যে মাদ্রাসাগুলো রয়েছে সেখানে সাধারণ শিক্ষা, বিসিএস যে সাধারণ শিক্ষা সেখানে চাকরি করতে পারে। বিসিএস এর প্রত্যেকটা সার্কুলারে আমরা দেখতে পাই ইসলামিক স্টাডিজ এর কিছু না কিছু পোস্ট রয়েছে, যে পোস্টের মাধ্যমে সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা, টিচার্স ট্রেনিং কলেজগুলোতে শিক্ষকতা করার পাশাপাশি শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে এই বিশেষ সাধারণ শিক্ষার মাধ্যমে আমরা কাজ করতে পারি। যেমন আমরা দেখতে পারি যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড, এনসিটিবি, ব্যানবেজ প্রভৃতি যে শিক্ষা সংক্রান্ত অফিসগুলো রয়েছে সে সকল অফিসে যারা চাকরি করেন তারা মূলত বিসিএস সাধারণ শিক্ষার। তো এই বিসিএস সাধারণ শিক্ষার মাধ্যমে ইসলামিক স্টাডিজের যে স্টুডেন্ট আমরা আছি, আমরা চাইলে এ ধরনের অফিসগুলোতে চাকরি করতে আমরা পারি। এছাড়া বাংলাদেশে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে আমাদের সাবজেক্টের অনেক পোস্ট রয়েছে। তাছাড়া ক্যাডেট কলেজে ইসলামিক স্টাডিজ এর পোস্ট রয়েছে, সেখানে আমরা শিক্ষকতা করতে পারি। সরকারি বেসরকারি সকল উচ্চ বিদ্যালয় ইসলামিক স্টাডিজ এর একটা পোস্ট রয়েছে, সেখানে আমরা চাকরি করতে পারি। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত যে স্কুলগুলো রয়েছে সেখানে আরটি বা রিলিজিয়াস টিচার নামে ইসলামিক স্টাডিজ থেকে নিয়োগ দেওয়া হচ্ছে। তারপরে বাংলাদেশের যে মাদ্রাসাগুলো রয়েছে সেখানেও ইসলামিক স্টাডিজ থেকে পড়াশোনা করে প্রভাষক, তারপরে উপাধ্যক্ষ, অধ্যক্ষ হওয়া যাচ্ছে। এবং আমাদের পরিচিতরা, আমার ক্লাসমেট যারা আছে তাদের মধ্যে থেকে আমার জানা মতে দুইজন, একজন একটা মাদ্রাসার অধ্যক্ষ আছে এবং আরেকজন একটা মাদ্রাসার প্রভাষক হিসেবে কাজ করতেছে। সুতরাং ওয়াইড রেঞ্জ যদি আমরা বলি যে ইসলামিক স্টাডিজ এর যে ব্যাপক একটা কর্মক্ষেত্র, সেখানে আমরা শুধু এই সাবজেক্টকে দেখতে পাই। অনেক সাবজেক্ট আছে, ভালো ভালো সাবজেক্ট, যে সাবজেক্ট গুলোর এই যে শিক্ষকতার এই পেশাটা নেই। তো আমাদের এই সাবজেক্টের একটা বড় পাওয়া আমি মনে করি যে এই ইসলামিক স্টাডিজ এর জন্য শিক্ষকতা পেশাতে। আর ব্যাংকের কথা আমার পূর্ববর্তী বক্তা জনাব মোহাম্মদ মর্তুজা, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার, তিনি বলে গেছেন যে ব্যাংকে আমাদের যে বিশাল একটা অবস্থান, বর্তমানে 11টা পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক রয়েছে। এছাড়া বাংলাদেশের যে সরকারি ব্যাংকগুলো আছে সেখানে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের সাবজেক্টের ব্যারিয়ার নেই। বাংলাদেশ ব্যাংকের যে এডি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ দেওয়া হয় সেখানেও কোনো ধরনের সাবজেক্ট ব্যারিয়ার নেই। যোগ্যতা আছে যার, তিনি নিয়োগ পাবেন। সুতরাং সাবজেক্ট সর্বশেষ আমি যদি বলি আমাদের কর্মক্ষেত্র বা চাকরির যে সুবিধা, সেখানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় সেক্টর, সরকারি যেমন ইসলামিক ফাউন্ডেশন, সেখানেও আমাদের সাবজেক্ট বিভিন্ন কর্মক্ষেত্র রয়েছে। এছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে চাকুরি সবাই তো করবে না। চাকুরির বাইরেও আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এন্টারপ্রেনার হতে হবে, উদ্যোক্তা হতে হবে। তো সেই সুযোগগুলো আমাদের জন্য রয়েছে ইসলামিক স্টাডিজে পড়াশোনা করে। আর ইসলামিক স্টাডিজে পড়াশোনার পাশাপাশি আমরা এই চাকুরির পড়াশোনাগুলো খুব ভালোভাবে চালিয়ে যেতে পারি। তবে একটা কথা মর্তুজা আমার পূর্ববর্তী বক্তা উনি বলে গেছেন যে ইসলামিক স্টাডিজে পড়াশোনা করলে ইসলামকে আসলে আমরা ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। আমরা যদি এর বাইরে এই জানাটাকে শুধু যে সহজ আমাদের সাবজেক্টে রেজাল্ট করা কিছুটা সহজ অনেকে আমরা মনে করি, কিন্তু রেজাল্ট আমি করতে পারলাম কিন্তু গেটটি কিন্তু পিছিয়ে থাকে। রেজাল্ট আমাকে, প্রিয় শিক্ষার্থীরা এবং প্রিয় সুধীবৃন্দ, আমি আমার যে বক্তব্য এটা দীর্ঘায়িত করব, তার মাঝখানে আমি একটু আলোচনা করবো আর একটু বিষয় যে ছাত্রছাত্রীরা যেহেতু আজকে মোটিভেশনাল স্পিচের পাশাপাশি আমাদের কেরিয়ার কাউন্সিলিং, তো কেরিয়ার কাউন্সিলিং এর ব্যাপারটা যেহেতু আসছি, আমি আমার চাকরির প্রস্তুতির সুদীর্ঘ একটু তোমাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করব। এখন
আমি 33তম বিসিএস আমি প্রথম এপিয়ার্ড বা অর্থাৎ আমি অনার্স পরীক্ষা দিয়েই জয়েন সবগুলো বিসিএস দিয়েছিলাম। তো তার মধ্যে আমি 5টি বিসিএস ভাইভা বোর্ড ফেস করেছি এবং 5টির মধ্যে প্রথমটাতে তো আমার বিসিএস সাধারণ শিক্ষা আসলো। এরপর আমার প্রত্যেকটা বিসিএস ভাইভাতে আমি পাস করেছি নন ক্যাডার, কোনো ক্যাডার আমি পাইনি। হয়তো আরেকটু যোগ্যতা থাকলে আরো ভালো করতে পারছিল। আমি আবার মানে ক্যারিয়ার প্ল্যানিংটা যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করবো, সেজন্য আমার কথাগুলো বলতেছি। অগ্রণী ব্যাংকে আমার চাকরি হয়েছিল, তো সাধারণ ব্যাংক, ইসলামী ব্যাংক এবং বাংলাদেশের যে নন ক্যাডার চাকরিগুলো বিসিআইসি একটা প্রতিষ্ঠান আছে, সেখানে আমার সেখানে আমার চাকরি হয়েছিল। তো আছে সেখান থেকে আমি তোমাদের সাথে আজকের এই ওয়ার্কশপ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চাকরির প্রস্তুতির জন্য আসলে প্রস্তুতি নিয়ে আমি বলি যে প্রস্তুতি নিয়ে চাকরির প্রস্তুতি নিয়ে সেটা সম্ভব হয় না আসলে। আমি পড়ালেখা শেষ করব তারপরে আমি চাকরির প্রস্তুতি নেব, সেটা না। আমার পড়ালেখা চলাকালীন চাকরির প্রস্তুতিটাও চলবে, আমার গ্রাজুয়েশনও চলবে, চাকরির প্রস্তুতিটাও চলবে। তো কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন 4 লাখের যেখানে 2000 পোস্টের জন্য বিসিএস সার্কুলার দেওয়া হয়, সেখানে আবেদন করে থাকি। তাদের মধ্য থেকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চাকরির প্রস্তুতিটা গ্রাজুয়েশন চলাকালীন শুরু করতে হবে। তো আমি মনে করি এই শুরুটা হবে এমন যে চাকরির প্রস্তুতির পাশাপাশি মানে পড়াশোনার পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কম্পিউটার, তথ্য প্রযুক্তি, বর্তমান যে তথ্য প্রযুক্তির যুগ, ইংরেজি আমাদের সাবজেক্টের একটা সবসময় বদনাম আছে যে ইংরেজিতে আমাদের স্টুডেন্টরা দুর্বল হয়ে থাকে। তা আমি মনে করি এই জায়গাতে যদি আমরা শুরু থেকে চেষ্টা করি যে ইংরেজিটাকে কিভাবে ওভারকাম করা যায়, গণিত, তারপর সমসাময়িক বিষয়, তারপরে উন্নয়ন, এসব বিষয় যদি আমরা একটু ভালো করে প্রচেষ্টা চালিয়ে যাই যে আমাদের পড়াশোনা চলাকালীন, তাহলে আমি মনে করি যে আমাদের চাকরির প্রস্তুতিটা অনেক সহজ হয়ে যায়। তো যাই হোক, আমি মনে করি এখন চাকরির প্রস্তুতি শুরু করতে হবে বিসিএস কে কেন্দ্র করে। বাংলাদেশের সরকারি চাকরি যদি কেউ করতে চায় তাহলে তার চাকরির প্রস্তুতিটা শুরু করতে হবে বিসিএস কেন্দ্রিক। কেন বললাম সেটা বিসিএস কেন্দ্রিক? বাংলাদেশের সরকারি চাকরির সবগুলো প্রশ্ন বিসিএস কেন্দ্রিক যদি আমরা পড়াশোনা করি তাহলে সকল প্রশ্নের একটা সমাধান চলে আসে। সকল চাকরির, এই ব্যাংকের জন্য একটু হয়তো ব্যতিক্রমী কিছু প্রিপারেশন নিতে হবে, সেটা ভিন্ন কথা বলবো, যেগুলো হচ্ছে কিভাবে তাহলে প্রস্তুতিটা আমি নিব। আর এই চাকরির প্রস্তুতির জন্য একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিতে হবে আমাদেরকে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নিতে হবে। কেউ যদি মনে করে যে আগামী 1 মাস পরে আমার পরীক্ষা, আমি 1 মাসে আমার একদম 24 ঘন্টার মধ্যে 15-16 ঘন্টা করে পরে আমি চাকরির পরীক্ষা দেব, আসলে এটা অনেক কষ্ট হয়ে যাবে। এটা হয়তো মানে লাকের কারণে, ভাগ্যের কারণে হয়তো কারো চাকরিটা হইতে পারে, কিন্তু এটা খুব কম। চাকরির জন্য একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিতে হবে, সেটা একদমই শুরু থেকে। যেটা আমি বলছিলাম যে সেটা আমাকে চাকরির বই কিনে পড়তে হবে এমনটা না, নিয়মিত পত্রপত্রিকা পড়া, তারপরে আশেপাশের যে এই সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে জানা, এটাই আমাদের চাকরির প্রস্তুতির একটা অংশ হয়ে যায়। তারপরে রুটিন করতে হবে, রুটিন তৈরি করে সে অনুযায়ী পড়াশোনা করতে হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সফলতা সম্ভব। আমরা যদি সেই সব কি করব, আবার একাকে পড়াশোনাটা সিরিয়াসলি করতে হচ্ছে, সেই সিরিয়াসনেস যখন আমরা দেখাবো সেটা আমাদের রুটিনের মধ্যে থাকতে হবে। আমি কত ঘন্টা গণিত পড়বো, কত ঘন্টা ইংরেজি পড়বো, কত ঘন্টা আমার সাবজেক্টের পড়া পড়বো। তারপরে আমাদের সিলেবাস সম্পর্কে ধারণা থাকতে হবে, আমি কোন চাকরি
জন্য কোন সিলেবাস, অর্থাৎ আমি যদি বিসিএস এর জন্য পড়াশোনা করি তাহলে বিসিএস এ যে সিলেবাসটা আছে সেই বিসিএস এর সিলেবাস সম্পর্কে বিস্তারিত তাহলে ব্যাংকের কোন ধরনের প্রশ্ন আসে সেটা আমার জানা থাকতে হবে, সিলেবাসটা জানা থাকতে হবে। আমি যদি কোনো নন ক্যাডার চাকরি করতে চাই তাহলে সেই নন ক্যাডারের কোন ধরনের প্রশ্ন আসে বা তার সিলেবাসটা কি সেটা আমার জানা থাকতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার আমি যেটা বলি যে বেসিক বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। সেই বেসিক বিষয়গুলো কি, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর জ্ঞান থাকতে হবে, বাংলা, গণিত, ইংরেজি, দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার প্রভৃতি যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো সম্পর্কে বেসিক নলেজ গুলো জানা থাকতে হবে। বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে যদি আমি বলি বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের যে ইতিহাস গুলো আছে সেসব সম্পর্কে, বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বাংলাদেশের যে এনজিও গুলো আছে তাদের কি কার্যক্রম, এসব বিষয় নিয়ে বিস্তারিত জানা থাকতে হবে। এসব বিষয় জানার জন্য আসলে আমাদের বই পড়তে হবে, পত্র পত্রিকা পড়তে হবে, ওয়াকিফল থাকতে হবে। তো এগুলো বেসিক যে সাবজেক্ট গুলো আছে সেগুলো সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে একজন চাকরি প্রার্থী। তারপরে যেটা জানা দরকার সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়ে পড়াশোনা করা। বেসিকের পাশাপাশি এই যে বিষয়গুলো আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের যে বেসিক সেটা জানবো, জানার পাশাপাশি সাম্প্রতিক বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে কি ঘটে যাচ্ছে নিয়মিত সেসব সম্পর্কে জানতে হবে। সেই জানাগুলো প্রতিদিন নোট করে রাখতে হবে পত্র পত্রিকাতে। প্রতি মাসে একটা ম্যাগাজিন পড়া যেতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের। আমি কোনো কোম্পানির এখানে কোন কোম্পানির বই পড়তে হবে সেটা বলছি না, এ ধরনের অনেকগুলো কোম্পানি আছে যেগুলো প্রতি মাসে একটা বের করে থাকে, তো সে ধরনের একটা ম্যাগাজিন পড়া যেতে পারে। তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো, আমি যে সেক্টরে চাকরি করতে চাই, অর্থাৎ আমি যদি বিশেষ পরীক্ষা দিতে চাই কোনো একটা মন্ত্রণালয়ের নন ক্যাডার জব, সেগুলো বিগত যে প্রশ্নগুলো আছে সেগুলো, ব্যাংকের চাকরি করতে চাই বিভিন্ন ব্যাংকের বিগত সালের আসা প্রশ্নগুলো সলভ করতে হবে। তো এই সলভটা করলে সুবিধাটা কি, যে প্রশ্নগুলো কেমন হয়, প্রশ্নের ধরনটা কেমন হয় চাকরিতে সেটা আমরা জানতে পারবো। তো সম্মানীয় উপস্থিতি এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। তার মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে আসলে চাকরি পাওয়াটা কিংবা চাকরির জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির চাইতেও আমাদের সবচেয়ে বড় জরুরি হচ্ছে নিজের উপর আসতে পারবো, আমাকে দ্বারাই সম্ভব। আমার সাবজেক্ট এখানে কোনো ফ্যাক্ট না, আমার যদি যোগ্যতা থাকে সেই যোগ্যতা দিয়ে আমি যে কোনো সেক্টরে কাজ করতে পারবো। যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমার এক উস্তাদ বলেছিলেন, যোগ্যতা যদি থাকে চাকরি আপনার পেছনে ঘুরবে, চাকরির পিছনে আপনাকে ঘুরতে হবে না, দৌড়াতে হবে। তো সুতরাং নিজের উপর আস্থা রাখতে হবে, পরিকল্পনা করতে হবে আমি কিভাবে আমার গ্রাজুয়েশন শেষ করবো, গ্রাজুয়েশন আমার রেজাল্ট কেমন থাকতে হবে, রেজাল্ট ভালো করার জন্য প্রস্তুতি, গ্রাজুয়েশন যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট ধারণা রাখতে হবে। তো সর্বোপরি নিজের সাবজেক্টকে ভালোবাসতে হবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারবো। আর সর্বশেষ আমি যে কথাটা বলবো, ইসলামিক স্টাডিজ পরে আমরা শুধুমাত্র দুনিয়াবি কোনো কিছু হাসিল করার চেষ্টা না করি। আল্লাহ তাআলা মানুষের জন্য রিজিকের ব্যবস্থা রেখেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা ইনশাআল্লাহ করবেন। আমরা ইসলামিক স্টাডিজ কে ভালোবাসি, ইসলামিক স্টাডিজ সাবজেক্ট নিয়ে ব্যাপক আমরা গবেষণা করি, পড়াশোনা করি, তাহলে যে কোনো একটা চাকরি ইনশাআল্লাহ হয়েই যাবে। এ পর্যন্ত আমরা শুনি না ইসলামিক স্টাডিজের পরে কেউ না খেয়ে আছে কিংবা কেউ বেকার বসে আছে, ভালোই আছে আলহামদুলিল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সবচেয়ে শুরুতে সর্বশেষ আমি ধন্যবাদ জানাচ্ছি ফজলিল্লাহ মামুন ভাই, যিনি আমার ডিপার্টমেন্টের, আমি একসাথে পড়াশোনা করেছিলাম। উনি আমাকে আজকে লিডিং ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওয়ার্কশপে সম্মানিত অতিথি এবং
অন্যান্য যে সকল কর্মকর্তা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি ডক্টর রেজাউল হুসাইন স্যারকে। স্যার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, জি জি স্যার, জি আমাকে দেখতে পাচ্ছেন তো? জি স্যার দেখতে পাচ্ছি স্যার আপনাকে। জি স্যার, ঠিক আছে। জি আসসালামু শুনতে আলাইকুম পাচ্ছি, ওয়া দেখতে পাচ্ছি। রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد. قال الله تعالى في كلامه المجيد وفرقنا الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। অতঃপর আমি ধন্যবাদ জানাচ্ছি লিডিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আমাকে এই ধরনের একটা ফ্যান্টাস্টিক প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানিয়ে আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য। তো আজকের এই মোটিভেশনাল স্পিচ এবং ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রামের প্রধান অতিথি ডক্টর সৈয়দ রাগিব আলী, চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি, লিডিং ইউনিভার্সিটি, এবং বিশেষ অতিথির মধ্যে ভাইস চ্যান্সেলর অনারেবল শ্রী বনমালী ভৌমিক স্যার আছেন, আর অন্যান্য ফ্যাকাল্টিস, ডিনস এবং সভাপতি ফজলে রাহি মামুন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমত বলবো যে আজকের যে প্রোগ্রামে আমার সবগুলো কথা আজকে যারা প্রধান অতিথি এবং অতিথিবর্গ আছেন তাদের জন্য একটি কথাও নয়, আমি যে কয়েকটি কথা বলবো সবগুলো কথাই যেই কয়েকজন শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে উপস্থিত এখানে আছেন, যারা আমাকে আশা করি শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, তাদের জন্য সবগুলো কথা। আর সুবিধা প্রথমে আমি পাচ্ছি এই কারণে যে আমার পূর্ববর্তী বক্তা মুর্তজা এবং আরেকজন রফিকুল ইসলাম, দুইজন আমার অনেক কথা তারা বলে দিয়েছেন। তো শেষের দিকে বক্তব্য প্রদানের এই এক বড় সুবিধা যে খুব কম বললেও হয়, আর যেহেতু আগে বলা হয়ে যায়, তো সেজন্য আমি খুব অল্প সময় কিছু কথা বলবো। আর আমি দেখতে পাচ্ছি আমার অত্যন্ত খুব পরিচিত একজন শিক্ষক নাসির স্যারকে আমি দেখতে পেয়েছি অনেকদিন পর। স্যারকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। স্যার আমাকে ভালোভাবেই চিনেন, আমি স্যারকেও খুব ভালোভাবে চিনি এবং স্যারকে সালাম জানাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রথমে যে কথাটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে অ্যাজ এ স্টুডেন্ট অফ ইসলামিক স্টাডিজ আমাদের মধ্যে যে কথাগুলো বারবার উচ্চারিত হয়ে যায় সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমরা ভুগি ভর্তি থেকেই, বিকজ আমরা কেউ বাই চয়েস যে কথাটা এসছে আমরা ইসলামিক স্টাডিজ হয়তো নিই না অধিকাংশ ক্ষেত্রে, আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা হয়তো টার্গেট করি ইসলামিক স্টাডিজে পড়তে আসি। তবে একটু ব্যতিক্রম এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো আমরা দেখছি যে প্রথম দিকের সিরিয়ালে মেধা তালিকার ক্ষেত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে ফুলফিল হয়ে যায়। এটা রিসেন্টলি অনেকগুলি বছর আমরা দেখছি আর কি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। তো বাই চয়েস ইসলামিক স্টাডিজ হয়তো আমরা খুব বেশি আসি না, বাই ফোর্স অনেকে আসি হয়তো। এটা হচ্ছে এজ এ সাবজেক্ট। আর দ্বিতীয়ত আমি একটু দুইটা হতাশার কথা বলছি। প্রথমত হচ্ছে যে আমরা হয়তো ইসলামিক স্টাডিজ ভর্তি হয়েছি, এটা একটা হতাশার ব্যাপার যে এইরকম একটা ডিপার্টমেন্টে দুর্ভাগ্যক্রমে মনে হয় চলে আসলাম। আর পাশাপাশি আমরা যারা পাবলিক ইউনিভার্সিটি আমরা সুযোগ লাভ করতে পারি না, সেখানেও কিন্তু একটা আমাদের হতাশা অনেকের মধ্যে থেকে যায়। সেটা হচ্ছে আমরা একটা সরকারি ইউনিভার্সিটিতে কেন চান্স পেলাম না, এটাও একটা বড় হতাশার জায়গা হবে। এবং অনেকেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, সেখানে আমরা ভর্তি হইতে পারি না, সেটাও কিন্তু একটা হতাশা কথা থেকে যায়। সেভাবে যদি ধরি তাহলে আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে কেন ভর্তি হইতে পারলাম না, তো সেটাও কিন্তু একটা হতাশার হয়ে যাবে। তো এভাবে যদি আমরা চিন্তা করতে থাকি, এ ধরনের একটা কমপ্লেক্স যদি ইনফিনিটি কমপ্লেক্স যদি আমরা মানে আমাদের মধ্যে ভুগতে থাকি, তাহলে অনেক কিছু নিয়েই কিন্তু এইভাবে করে আমরা ভুগতে পারি, অনেক কিছুই আমরা এইভাবে চিন্তা করতে পারি।
তো এজন্য আমি আমার বাবা শিক্ষক ছিলেন। তার উপদেশ আমার সবসময় আমার মাথায় থাকে। উনি বলতেন সবসময় যে, "তুমি সবসময় আল্লাহর কাছে এই ভেবে শুকরিয়া করো যে তোমার চাইতে খারাপ যে আছে তার চাইতে কিন্তু তুমি ভালো আছো।" তো আপনি একটু খেয়াল করে দেখুন যে আপনি একটি খুব নামকরা একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং একটি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন এবং অনার্স করছেন। আ একটু চিন্তা করে দেখুন যে আপনার মতোই অনেকে আ যারা এই সমাজে আছে, যারা এই পর্যায়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না। তো সেখানে প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার যে আমি একটি বিশ্ববিদ্যালয়ে আমি অনার্সে আমি ভর্তি হয়েছি। একটি ভালো একটা ইউনিভার্সিটিতে আমি গ্র্যাজুয়েশন করার সুযোগ পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আ আ সরকারি ইউনিভার্সিটির চান্স না পেয়ে একটা বেসরকারি ইউনিভার্সিটির চান্স পেয়েছি বা সুযোগ নিয়েছি। আ আপনাদের জ্ঞাতার্থে বলবো যে হার্ভার্ড ইউনিভার্সিটি এটি কিন্তু কোনো সরকারি ইউনিভার্সিটি নয়। এটি কিন্তু একটা বেসরকারি ইউনিভার্সিটি। চাইলে বেসরকারি ইউনিভার্সিটিও সরকারি ইউনিভার্সিটিকে ওভারকাম করে ফেলতে পারে। অর্থাৎ সেখানে একটি জায়গায় যেরকম হতাশা থাকে, আরেকটি জায়গায় কারণ একজন দার্শনিক এভাবে বলেছেন, "এভরি প্রবলেমস কামস উইথ অ্যান ইকুয়াল অর গ্রেটার অপরচুনিটি।" আপনি যদি সমস্যা দেখতে থাকেন, হতাশার কথা দেখতে থাকেন, সেখানে হতাশাই আপনি পাবেন, সমস্যাই আপনি দেখবেন। কিন্তু যারা সাকসেসফুল হতে চায় জীবনে, তারা কিন্তু সেই অপরচুনিটি খুঁজতে চেষ্টা করে। অর্থাৎ সেখানে কি অপরচুনিটি আছে? অর্থাৎ আমি সেখান থেকে কি সুযোগটি নিব? তো আমরা ২ ভাবে দেখতে পারি যে একটা বেসরকারি ইউনিভার্সিটিতে এটি আমি মানে কেন আমি এসে ভর্তি হলাম? এটা আমার মনে হয় একটা ব্যাড লাক। কিন্তু আপনি পাশাপাশি কিন্তু এভাবে দৃষ্টিভঙ্গিটা আপনি ফোকাস করতে পারেন যে হার্ভার্ড ইউনিভার্সিটি একটা বেসরকারি ইউনিভার্সিটি। বিশ্বের ১ নম্বর ইউনিভার্সিটি। এরকম অসংখ্য ইউনিভার্সিটি পাওয়া যাবে। বিশ্বের টপ র‍্যাংকিং ইউনিভার্সিটি যারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি। তো ইভেন আমার বাংলাদেশেও অনেক বেসরকারি ইউনিভার্সিটি, অনেক সরকারি ইউনিভার্সিটিকে ওরকম করে ফেলেছে। যদি আমরা র‍্যাংকিং এর দিকে তাকাই। তো সেই ক্ষেত্রে আমি বলব এর পরের বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনার সাবজেক্ট। আমি প্রতি বছরই আমার ডিপার্টমেন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে যখন আমার ডিপার্টমেন্টে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, তাদের কাছ থেকে যখন কথা শুনি তারা প্রত্যেকেই এরকম করে বলেন যে, আমরা কিন্তু স্যার ইচ্ছে করে এই বিভাগে আসিনি। আমরা অনেকটা আমার সাবজেক্ট মানে এই কাতারে এসে এখানে এই সাবজেক্ট পড়েছে আমরা ভর্তি হয়েছি। তো আমি তাদের উদ্দেশ্যে সবসময় যে কথাটা বলি এবং আপনাদেরকে একই কথা বলব সেটা হচ্ছে যে, আপনি আল্লাহ তাআলার কাছে আপনার যে ডিজায়ার ডিপার্টমেন্ট ছিল তা না পেয়ে যেটি পেয়েছেন সেটার জন্য যে শুকরিয়া আদায় করতেন যে আপনার ডিজায়ারেবল যে ডিপার্টমেন্ট তার তুলনায় ইসলামিক স্টাডিজ পাওয়াতে আপনার চাইতে অনেক গুণ বেশি পরিমাণে আপনি শুকরিয়া আদায় করুন সিজদার মাধ্যমে আল্লাহর কাছে। কেন? কারণ এটি এমন একটি ডিপার্টমেন্ট এটা আপনারা বলবেন যে আপনি এই ডিপার্টমেন্টে পড়েছেন, এই ডিপার্টমেন্টে শিক্ষকতা করছেন, আপনি তো গুণগান নিজের গুণ নিজে তো করবেনই। এটাই হবে। এটাই কিন্তু আসলে উচিতও। এরকম একটা কথাও আছে যে নিজের ঢোল নিজে পেটানো। আমি মনে করি এটা উচিত কাজ। এটা এইজন্য উচিত কাজ কারণ আমার ঢোল যদি আমি আরেকজনকে বাজাতে দেই, সেই ঢোল হয়তো সে নষ্ট করে ফেলতে পারে। আমার ঢোল আমাকেই বাজাতে হবে। সো আমার জায়গাতে আমি ঠিক আছি। তো আমি এইজন্য বলব যে ইসলামিক স্টাডিজ এ আপনি ভর্তি উম হওয়ার সুযোগ পেয়েছেন। এটাকে আমি বলব আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করুন যে আপনি অ্যাকচুয়ালি একটি দুর্লভ সুযোগ আপনি অর্জন করেছেন। আপনি একটি সৌভাগ্যবান। ইউ আর অ্যাকচুয়ালি ফরচুনেট পারসন যে আপনি ইসলামিক স্টাডিজ এ ভর্তি হওয়ার সুযোগ এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। কেন? কারণ এই যে আমার পূর্ববর্তী বক্তারা কিন্তু জাগতিক, ইহজাগতিক, পরলৌকিক এই কথাগুলো বলেছেন। তো আমি বলব যে ইসলামিক স্টাডিজে ভর্তি হওয়া এটা যে সৌভাগ্যের এইজন্যে যে এখানটায় আপনি নলেজের একটা ডাইভার্সিটি আপনি পাবেন। যদি আপনি যদি সিলেবাস এর কথা বলা হয়েছে, আমি খুব খুশি হয়েছি এইটা জেনে যে লিডিং ইউনিভার্সিটি ইস সাচ এস এ ভেরি ডিফারেন্ট এবং যে তারা তাদের মাস্টার্স প্রোগ্রামটাকে একেবারে স্পেশালাইজড করেছে। আমি বলব যে এটি বাংলাদেশে সম্ভবত ১ম। এর আগে বা আমার জানা মতে কোন সরকারি বা বেসরকারি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে কোন ইউনিভার্সিটিতে ইসলামী ব্যাংকিং মেজর এই প্রোগ্রাম
মাস্টার্স প্রোগ্রাম আমার জানার মতে এখনো পর্যন্ত হয়নি। তো এই জন্য লিডিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আমি অবশ্যই বলবো তারা একটি ধন্যবাদ পাওয়ার তারা দাবিদার, এবং তারা অবশ্যই প্রশংসা পাওয়ার দাবি রাখে যে তারা ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে ইসলামিক ব্যাংকিং বা স্পেশালাইজড প্রোগ্রাম মাস্টার্সের জন্য চালু করেছেন। এই ফাঁকে একটু বলে নিতে চাই তাদের জন্য যে আমি একটি সুযোগ পেয়েছি সেন্ট্রাল শরিয়া বোর্ডের সাথে একটি মিটিং করার। তাদেরকে আমরা এভাবে করে প্রস্তাবনা দিয়েছি যে ইসলামিক স্টাডিজ থেকে যারা পাশ করে বের হচ্ছে, যারা আমাদের শিক্ষার্থীরা, তারা যাতে ব্যাংকিং এ, ইসলামী ব্যাংকিং এ তারা অনেক বেশি পরিমাণে সুযোগ পেতে পারেন, সেই জন্য আপনাদের কি করণীয় আছে। তখন তারা আমাদেরকে এভাবে বলেছে যে হ্যাঁ, সরকারি বেসরকারি ইউনিভার্সিটি গুলাতে যদি একটা এভাবে করে মাস্টার্স প্রোগ্রাম ইসলামিক ব্যাংকিং এর উপরে এভাবে তারা যদি প্রোভাইড করেন, আর সরকারি ইউনিভার্সিটি গুলাতে এ বি গ্রুপ করে যদি এইভাবে প্রোভাইড করেন, তাহলে এনাদের জন্য, এই শিক্ষার্থীদের জন্য আমরা সেন্ট্রাল শরিয়া থেকে বিভিন্ন ইসলামী ব্যাংকগুলাতে, যেটা সংখ্যা এখন আমাদের মুর্তজা সাহেব বলে দিয়েছেন, সেই ব্যাংকগুলাতে আমরা একটা তাদেরকে চিঠি দেব, এবং তারা এগ্রি করেছেন খুব এক্সাইটমেন্ট নিয়ে। তারা এইভাবে করে মানে চিঠিটা দিবে যে যারা এই ইউনিভার্সিটি গুলা থেকে মাস্টার্স এই সাবজেক্ট গুলো করবে, তারা যেন এই ব্যাংকগুলোতে চাকরির ক্ষেত্রে একটা প্রিভিলেজ তারা যেটা পান, এই জাতীয় একটা তারা সুপারিশ এবং একটা চিঠি তাদেরকে দিবেন। এভাবে তারা আমাদের সাথে এগ্রি করেছেন। তো এটা শুধুমাত্র সরকারি ইউনিভার্সিটির জন্য নয়, তারা বেসরকারি ইউনিভার্সিটির জন্য তারা বলেছেন, এবং তারা ক্রমান্বয়ে বেসরকারি ইউনিভার্সিটি গুলোর সাথেও তারা অফিসিয়ালি তারা মিটিং করবেন আমাদেরকে জানিয়েছেন। তো যেই কাজটি আপনারা করে ফেলেছেন অলরেডি, সেই কাজটা এখন করার একটা ডিজায়ার আমরা মানে পোষণ করছি। আমরা এখনো জানি না যে আমার জগন্নাথ ইউনিভার্সিটি আমরা করতে পারবো কিনা, বা ঢাকা ইউনিভার্সিটি সেখানে রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তারাও করবেন কিনা। তারা সবাই একমত হয়েছেন যে ইসলামী ব্যাংকিং এর উপরে এরকম মাস্টার্স প্রোগ্রাম চালু করা, যেটা লিডিং ইউনিভার্সিটি করেছেন। সুতরাং এবং আপনারা এই ডিগ্রিটা নিয়ে বের হবেন। তো সেই ক্ষেত্রে যে মুর্তজা সাহেব আজকে যথার্থই বলে গিয়েছেন যে ইসলাম ব্যাংকগুলোতে আপনার কিন্তু স্বাভাবিকভাবেই প্রিভিলেজ পাবেন, প্রায়োরিটি পাবেন, যেহেতু আপনার স্পেশালিস্ট কোর্স করা আছে। এনিওয়ে, আমি সেদিকে আর যাচ্ছি না। আমি বলবো যে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে যে শিক্ষার্থীরা বের হয়, অনেকাংশে তারা খুব স্মার্ট হন। কেন? এটা এই জন্য যে তারা শুধু ইসলামিক স্টাডিজই জানেন না, তাদের সিলেবাস গুলো এমন ভাবে ডাইভার্সিফাইড করা আছে যে তারা এত এত সাবজেক্ট পড়েন। আমার এখন মনে পড়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর নুরুল আমিন ব্যাপারী, যিনি রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক, আমার শিক্ষক ছিলেন, উনি রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। উনি আমার সিনিয়র বড় ভাই সম্পর্কে বলেছেন যে এই ছাত্রটি যে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে যদি ভর্তি হতে, সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতো। এই পরিমাণ মেধা ইসলামিক স্টাডিজ ছাত্রদের মধ্যে আছে। তো সুতরাং অনেকগুলো নলেজের মাধ্যম কিন্তু এই ডিপার্টমেন্টে পাওয়া যায়, যার কারণে যে ক্ষেত্রে যে কথাটা আমার ভাইস চ্যান্সেলর একটা কথা বলেন, আমি সবসময় কথা অনুসরণ করি, যে হু ইজ স্মার্ট। উনি এভাবে বলেন যে যার কাছে সবচেয়ে বেশি ইনফরমেশন আছে, তথ্য আছে, সেই বেশি স্মার্ট। তো আমি এই জন্য বলবো যে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের এনভায়রনমেন্ট এমন করা আছে, সিলেবাস থেকে কারিকুলাম অন্যান্য সবকিছু, যে তার অনেক বেশি তথ্য নেয়ার এবং তথ্য সংগ্রহ করার সেই এনভায়রনমেন্টটা সে পেয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি সে চায় স্মার্ট হতে, সে কিন্তু স্মার্ট হতে পারে। এটা চাকরির ক্ষেত্রে যেই কথাগুলো এসছে খুব আমার পূর্ববর্তী বক্তা একেবারে ডিটেইলে বলেছে। তো আমি বলবো যে শুধু চাকরি নয়, কেউ যদি যে কোনো জায়গাতে ক্যারিয়ার ডেভেলপ করতে চান, এই সাবজেক্ট থেকে পাশ করলে সে উনি করতে পারবেন না, আমি বলবো এই জাতীয় চিন্তা করা এটা শুধুমাত্র ইনফিনিটি কমপ্লেক্স ছাড়া আর কিছুই নয়। আমি শুরুতে কোরআনে কারীমে সূরা আল ইমরানের একটি আয়াত তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, তোমরা দুর্বল হয়ে যেও না, কেননা ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা কিন্তু বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও। এটা হলি ভার্স, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা আপনারা যারা ইসলামিক স্টাডিজ শিক্ষার্থী তারা জানেন যে কোরআনে কারীমের আয়াতগুলির যে হুকুম, সেখানে একটা টার্ম আছে যে আম এবং খাস। কোন একটা আয়াত হয়তো খাস হিসেবে হলেও সেটা হুকুমটি আম হয়ে যায়। আল্লাহ তাআলার এই বক্তব্যটি কিন্তু একেবারে সার্বজনীন, যে তোমরা কখনোই দুর্বল হয়ে যেও না,
কোনো বিষয়ে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেও না। কারণ তোমরা কিন্তু বিজয়ী হবে। কিন্তু একটা শর্ত দিয়েছে, শর্ত হচ্ছে যে যদি তোমরা মুমিন হও। এই মুমিন হওয়া শুধুমাত্র যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি, কোরআনের প্রতি ঈমান আনা, এই ঈমানগুলো শুধু এই ঈমানের কথাই নয়। পাশাপাশি নিজের প্রতি বিশ্বাস, এই কথাটাও ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ আমার নিজের উপর একটু আত্মবিশ্বাস থাকতে হবে, তাহলে কিন্তু বিজয় আসবে। যে কোনো কাজেই সাকসেস আসবে। তো এইজন্য আমি বলবো যে আপনি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী হয়েছেন, এজন্য আপনাকে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে হবে। নো, আমি বলবো যে আল্লাহ তাআলার বক্তব্য অনুযায়ী আপনি যদি নিজের উপর একটা কনফিডেন্স রাখতে পারেন যে আমি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, তাতে কি হয়েছে, এই সাবজেক্ট আমার জন্য কোনো বিষয় না। এবং এই যে কথাগুলো এসছে যে এই বিভাগে কোনো শিক্ষার্থীকে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যাবে তার কেউ বেকার নন, কোনো কাজে তারা ইনভলভ আছেন এবং সাকসেসফুল হয়েছেন। ইভেন আপনি অবাক হবেন, ইভেন কর্পোরেট ওয়ার্ল্ডে ব্যাংকিং, কর্পোরেট, তারা সেখানেও ভালো করছেন। আমি আমার ব্যাচের কথা বলবো, যেখানে এক ঝাঁক আমার ফ্রেন্ড সার্কেল রয়েছে, তারা কর্পোরেটে তারা ভালো করছেন এবং তারা একজন ৩-৪ লক্ষ টাকা স্যালারি ড্র করছেন। আমার ব্যাচের রয়েছে এরকম অসংখ্য। তো সুতরাং অর্থাৎ শুধুমাত্র ইসলামিক স্টাডিজ মানেই হচ্ছে তথাকথিত হুজুর, তথাকথিত আমাকে মানে ঠিক এইরকম ভাবে ব্যাখ্যা করা। অনেকে পরিচয়ই দিতে চান না আমাদের শিক্ষার্থীদের মধ্যে, যে ইসলামিক স্টাডিজ বললে না জানে হুজুর মনে করে বসে, কি না কি মনে করে বসে, এরকম একটা কমপ্লেক্স কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যেই আছে। ডিপার্টমেন্ট জিজ্ঞেস করলে পরিচয় দিতে চায় না, আইএসটি বা এরকম কিছু একটা বলে বোঝা ইগনোর করতে চায়। এটা আমার শিক্ষার্থীর মধ্যেও আমি পেয়েছি। তো সেজন্য বলবো এটা নিছক ইনফিরিয়রিটি কমপ্লেক্স ছাড়া আর কিছুই নয়। সেজন্য আমি বলবো, আমি একেবারে শেষের দিকে আমার বক্তব্য, যে আল্লাহ তাআলার বক্তব্য অনুযায়ী যে একটা বিশ্বাস থাকতে হবে। সেক্ষেত্রে নিজের উপর একটা বিশ্বাস, যে আমার এই যে যোগ্যতার কথা বলেছে, আমার যদি কোয়ালিফিকেশন থাকে, আমি যদি আমার স্কিলকে এই পর্যায়ে নিয়ে যেতে পারি, আমি এভাবে নিজেকে ডেভেলপ করতে পারি, আমি ইভেন আমাদের ইসলামিক স্টাডিজ পাস করে ফরেন অ্যাফেয়ার্সেও বিসিএস ক্যাডার হয়েছে। তো এবং আমার মানে ভিজিটার তার সম্পর্কে তুরস্ক থেকে এসে বলছে ইজ ভেরি স্মার্ট বয়। এইরকম কমপ্লিমেন্ট আমার এক ডিপার্টমেন্ট শিক্ষার্থী ভাই বলেছে। তো সো আমি বলবো যে এই কমপ্লেক্স থেকে নিজেকে ওভারকাম করে নিজের উপর একটা আত্মবিশ্বাস, অর্থাৎ ছোট্ট একটি গল্প বলেই আমি আমার বক্তব্যটা শেষের দিকে নিয়ে আসতে চাই। আফ্রিকার এক জঙ্গলে, আফ্রিকার একটি ইয়েতে এক কৃষক, তিনি খুব সুখী ছিলেন এবং কৃষিকাজ করেই ওনার জীবিকা নির্বাহ করতেন। একদিন হঠাৎ এক লোক এসে তাকে বুদ্ধি দিল যে ডায়মন্ড, হীরা, এটি কেউ যদি পায় সে অনেক ধনী হয়ে যায়। এই কথাটি শোনার পর থেকে সে আর রাতে ঘুমাতে পারে না, তার জন্য সুখ জীবন থেকে মানে চলে গেল, যে তাহলে আমার হীরা লাগবে। অর্থাৎ এই কথা বলার আগ পর্যন্ত ওই কৃষক সুখী ছিল, সুখেই তার দিন যাপন করছিল। তো একটি পর্যায়ে এমন হলো যে তাকে এইটি নেশা পেয়ে গেল, আমাকে ডায়মন্ড পেতে হবে, আমাকে ধনী হতে হবে। একটি পর্যায়ে সে তার খামার বাড়ি, বসত বাড়ি সব বিক্রি করে হীরার সন্ধানে ছুটলো, আফ্রিকা খুঁজলো, ইউরোপে খুঁজলো। একটি পর্যায়ে সর্বশান্ত হয়ে সে বার্সেলোনাতে সে যে আত্মহত্যা করলো, এরকম একটি স্টোরি আছে। তো যার কাছে তার বসত বাড়ি, খামার বাড়ি বিক্রি করলো, একদিন হঠাৎ করে সে খামার বাড়িতে যখন সে কৃষি কাজ করছে, হঠাৎ চকচক করে দেখলো যে সেখানে হীরের টুকরা, এবং জহুরির মাধ্যমে যাচাই করে দেখলো সেখানে অসংখ্য হীরের টুকরা পড়ে আছে। তো এটি একটি আমি সিম্বলিক একটা স্টোরি শেয়ার করলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে, এই জন্য যে এই গল্প থেকেও কিন্তু একটা চমৎকার শিক্ষণীয় ব্যাপার আছে। সেটা কি, যে হাতের কাছের যে সুযোগটি যথার্থভাবে সদ্ব্যবহার করাই, এটি কিন্তু আসলে সঠিক মনোভাব। আমরা দেখলাম যে সে তার হাতের যে সুযোগটি ছিল সেটাকে অবহেলা করে সে ছুটলো অন্যদিকে। সেই ছুটা তার জন্য কোনো কল্যাণ আনেনি, তার জন্য ধ্বংস এনেছে। অথচ সে যদি তার জায়গাতে সে ফোকাসড হতো, তার জায়গাতে সে যদি সিনসিয়ার হতো, তার জায়গাতে সে যদি
সৎ হতো তাহলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু সে পৌঁছতে পারত। তো এজন্য মনে রাখতে হবে যে মানে সব সময়ই দূরের যে বিষয়টি সেটাকে খুব মানে খুব পছন্দের মনে হয়। অর্থাৎ অনেক দূরের বিষয়কে মনে হয় যেন খুব আকর্ষণীয়। দূরবর্তী সম্ভাবনাকে মানুষ সবসময় বেশি উজ্জ্বল মনে করে বসে থাকে। কিন্তু এখন আপনার হাতে যেটা আছে সেই সুযোগটি কেন আপনি একটি চমৎকার সুযোগ মনে করছেন না? আপনি ইসলামিক স্টাডিজ শিক্ষার্থী হয়েছেন, তাতে কি হয়েছে? এটিকে আপনি একটি আল্লাহ প্রদত্ত একটি নেয়ামত হিসেবে আপনি গ্রহণ করে দেখুন। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, আপনি যদি আত্মবিশ্বাসী হন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন এবং আত্মবিশ্বাসী হন, যে কথাটা বলে গিয়েছেন আমাদের একজন শিক্ষক উপস্থাপক বলে গেছেন যে বেসরকারি ইউনিভার্সিটি থেকে পাশ করে বিসিএস এ ফার্স্ট সেকেন্ড থার্ড আওয়ার রেকর্ড রয়েছে না? আপনারা জানেন সেটি। সুতরাং আপনি যদি আত্মবিশ্বাসী হন, আপনার জায়গায় সৎ হন, আমি নিশ্চিত করে বলতে পারি আল্লাহ তাআলা আপনার এই সদিচ্ছার উপরে, এই আত্মবিশ্বাসের আল্লাহ বরকত দিবেন। কারণ বরকত দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। হ্যাঁ, আপনি ইসলামিক স্টাডিজে ছাড়া অন্য কোনো বিভাগে হয়তো পড়তে পারতেন। আমি কাউকেই ছোট করছি না। কিন্তু সেখানে যদি আল্লাহ যদি আপনার বরকত না লিখে রাখেন, আল্লাহ যদি বরকত না দিয়ে রাখেন, তাহলে আপনি কি করার আছে? বরকতের মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। হ্যাঁ, সুতরাং আপনি যদি এই ডিপার্টমেন্টকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে এটাকে ভালোবেসে যদি পড়াশোনা করে একটি ভালো রেজাল্ট নেন, এবং আমি বলবো সিজিপি যদি আপনি ভালো রেজাল্ট যদি আপনি না করতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করলেন না। কারণ আপনার যতই প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক না, সেখানে আপনাকে সিজিপি অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে যে আপনি অনার্স মাস্টার্সে আপনার রেজাল্ট কি ছিল? সেখানে আপনি মূল্যায়িত হবেন। আপনি যদি একটা ভালো সিজিপি নিয়ে যেকোনো জায়গায় আল্লাহর উপর ভরসা করে যদি আপনি প্রস্তুত হন, আমি মনে করি যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই বরকত দিবেন। অবশ্যই আপনাকে সেই সাফল্য আপনাকে দিবেন। আমি আর কথা বাড়াবো না। আমি এখানটাই শেষ করতে চাই এবং আমি আবারও লিডিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে, বিশেষ করে আজকে সভাপতি ফজলে লাহি মামুনকে আমি ধন্যবাদ দিতে চাই আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। যদি আমরা লাইভ সেশন করতে পারতাম তাহলে আমার মনে হয় অনেক বেশি ইফেক্টিভ হতো। আর এই অনলাইন বা জুম প্ল্যাটফর্মে আমরা ক্লাসেও বা কোনো সেশনে আমরা ঐরকম এনজয়মেন্ট আমরা পাই না যেমনটা আমরা লাইভ সেশনে আমাদের যেরকম এন্টারটেইনিং হয়। এনিওয়ে আল্লাহ পাক যদি তৌফিক দেন কোনোদিন পরে, আল্লাহ পাক আমরা মানে লাইভ আমরা প্রোগ্রামে যদি সুযোগ হয় আসবো, সেখানে ইনশাআল্লাহ, আরো ইনশাআল্লাহ। ইন্টারেক্টিভ আমরা হব, আরো বেশি কথা বলার সুযোগ আমরা পাবো। এবং আমি আবারও ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থী যারা আছেন তাদেরকে বলবো যে আল্লাহর উপর ভরসা করে আপনি মনোযোগের সাথে বিভাগে অধ্যয়ন করতে থাকুন, ভালো একটা রেজাল্ট করুন, এবং আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত করে বলবো ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য একটি চমৎকার ভবিষ্যৎ ক্যারিয়ার অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। দ্যাটস অল ফর টুডে। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।